আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আসো না কেন আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছো। বন্ধুরা, তোমাদের সুস্থতা কামনায় আমার ইউটিউব চ্যানেল MHA সকলকেই স্বাগতম। বন্ধুরা, অন্য দিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্সের তৃতীয় পর্ব নিয়ে, যা ইতিপূর্বে আমি দুইটা ক্লাস করেছি। আজকের এর তৃতীয় পর্ব, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর জন্য কমপ্লিটিং সেন্টেন্স। বন্ধুরা, কমপ্লিটিং সেন্টেন্স অনেক বড় একটা টপিকস। আমি আশা করি আমি আমার ভিডিও ক্লাসগুলো ছোট ছোট করে সাজাবো, যা তোমাদের সহজেই এবং অল্প সময়ে যাতে তোমরা কী করতে পারো, আয়ত্ত করতে পারো, বুঝতে পারো। চলো বন্ধুরা, আজকের এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর তৃতীয় পর্বটা আমি কীভাবে সাজিয়েছি। আজকের তৃতীয় পর্বে বন্ধু আমি 4টা রুলস নিয়ে শুধুমাত্র আলোচনা করব। চলো বন্ধুরা, আমরা রুলসগুলো আলোচনা করে আসি। বন্ধুরা, আজকে শুরুতে আমি লিখেছি প্রভাব, প্রবাদ প্রবচন। আমরা জানি প্রভাব মানে প্রবাদ প্রবচন, মানে প্রবাদ বাক্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুলস, এবং তোমাদের ফাইনাল এক্সামে একটা থাকবেই, আশা করি ইনশাল্লাহ থাকেই, প্রত্যেক পরীক্ষায় একটা থাকে। তো এই প্রভাব এবং প্রবাদ বচনগুলো বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্সে কীভাবে থাকবে, তার স্টার্টিংটা কীভাবে হতে পারে আমরা একটু দেখে আসি। প্রথমে থাকতে পারে এ প্রভাব গোজ দ্যাট। একটা প্রবাদে আছে যে ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এইভাবে শুরুটা হতে পারে। দেয়ার ইজ এ প্রভাব দ্যাট অ্যান্ড ইট ইজ সেড দ্যাট। এই 4 ভাবে প্রবাদ বাক্যটা শুরু হতে পারে। তো বন্ধুরা, এই প্রবাদ বাক্যটা যদি এইভাবে শুরু হয় তা আমরা কীভাবে এটাকে কমপ্লিট করব। বন্ধুরা, এরকম প্রবাদ বাক্য থাকতে এটাকে কমপ্লিট করতে গেলে আমাকে 2টা জিনিস মনে রাখতে হবে। এক, এই প্রবাদ বাক্যটি আমার কোশ্চেন বা ওই টপিক্স রিলেটেড কিনা। যদি টপিক্স রিলেটেড হয়ে থাকে আমি ওই টপিক্স রিলেটেড একটি প্রবাদ বাক্য দিয়ে শেষ করব। আর যদি ওই 5টা সেন্টেন্স 5 রকম হয়ে থাকে তাহলে আমি যে কোনো একটি প্রবাদ বাক্য লিখতে পারবো। তো বন্ধুরা, তাহলে আমরা এই ধরনের প্রবাদ বাক্যগুলোকে আমরা একটা প্রবাদ দিয়ে আমরা কী করতে পারবো, শেষ করতে পারবো। যদি আমার টপিক্সটা কোনো স্বাস্থ্য দিয়ে শুরু হয় তাহলে আমার হবে হেলথ ইজ ওয়েলথ। যদি সততা দিয়ে শুরু হয় তাহলে আমরা লিখবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এইভাবে আমরা কি করবো বন্ধুরা, কমপ্লিটিং সেন্টেন্সের এই প্রভাব বা প্রবাদ প্রবচনের এই কমপ্লিটিং সেন্টেন্সকে আমরা কি করবো, কমপ্লিট করবো। তাহলে বন্ধুরা আমরা এখানে লিখতে পারি হেলথ ইজ ওয়েলথ লিখতে পারি। যদি আমাদের হেলথ ইজ ওয়েলথ, অথবা লিখতে পারি বন্ধুরা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি is the best policy। তো বন্ধুরা, আমরা এইভাবে কি করতে পারি, এই প্রভাব বা প্রবাদ বচনের কমপ্লিটিং সেন্টেন্স যদি থাকে আমরা এইভাবে ফিল আপ করবো। ওকে, ওই 2টা যদি শুধু মনে রাখতে হবে। তো বন্ধুরা, এই 4 ভাবেই থাকে, আর হয়তো 2-1টা ভাবে থাকতে পারে। আমি পর্যবেক্ষণ করে দেখেছি বন্ধুরা, এই 4 ভাবেই কমপ্লিটিং সেন্টেন্সের শুরুটা এইভাবে দেওয়া থাকে এই প্রবাদ প্রবচনে। তো বন্ধুরা, চলো আমরা আরেকটা রুলস, আমি যেহেতু 4টা রুলস নিয়ে আলোচনা করবো, আমরা দ্বিতীয় রুলসে চলে যাই। দ্বিতীয় রুলসটা হচ্ছে বন্ধুরা, টিল যতক্ষণ পর্যন্ত, টিল অর্থ যতক্ষণ পর্যন্ত, আর আনটিল যতক্ষণ পর্যন্ত না। টিল যতক্ষণ পর্যন্ত, আনটিল যতক্ষণ পর্যন্ত না। বন্ধুরা, এই টিল এবং আনটিল দুটি কনজাংশন, এবং এই টিল আনটিল 2টা সেন্টেন্সের মাঝখানে বসবে। এই টিল এবং আনটিলযুক্ত কমপ্লিটিং সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য রয়েছে বন্ধুরা। এর আগের অংশটা বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, অথবা কি হতে পারে, অ্যাসার্টিভ হতে পারে। আমাকে এই বিষয়টা খেয়াল করতে হবে বন্ধুরা। এই টিল এবং আনটিল যুক্ত সেন্টেন্সের আগে কি হতে পারে বন্ধুরা, ইম্পারেটিভ, অথবা কি হতে পারে, অ্যাসার্টিভ। কিন্তু এর পরবর্তী অংশটা বন্ধুরা আমরা কিভাবে করব। এর পরবর্তী অংশটা বন্ধুরা এই টিলের পরে
আমরা দুই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারবো স্ট্রাকচার। একটা হলো অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, যে কোনো একটা স্ট্রাকচার বসবে, অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, অ্যাফার অথবা নেগেটিভ। কিন্তু বন্ধুরা আনটিল নিজেই নেগেটিভ, সো আমরা কি করবো এখানে শুধু অ্যাফার্মেটিভ ইউজ করবো। আমরা আনটিলের পরে যে সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করি না কেন সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, কিন্তু টিলের পরে অ্যাফার্মেটিভ অর নেগেটিভ যে কোনো একটা বসবে। তো টিল এবং আনটিল দুটো কনজাংশন, দুটো সেন্টেন্সের মাঝখানে বসবে। এর পূর্বাংশে কি হতে পারে? ইম্পারেটিভ ভার্ব ওয়ান দ্বারা শুরু হতে পারে অথবা অ্যাসার্টিভ হতে পারে। চলো বন্ধুরা এই দুইটার একটা আমরা উদাহরণ দেখে আসি। যেমন আমি বলেছিলাম ইম্পারেটিভ, ওয়েট হিয়ার টিল ড্যাশ, নাও কমপ্লিট। পরীক্ষা আসলো ওয়েট হিয়ার টিল, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি আসি, বৃষ্টি থামে, ক্লাস শেষ না হয়, ইত্যাদি দ্বারা আমরা কি করবো? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন দ্বারা আমরা ফিল আপ করবো। হতে পারে অ্যাফার্মেটিভ, হতে পারে নেগেটিভ। তাহলে আমরা কি লিখতে পারি? ওয়েট হিয়ার টিল দ্য রেইন ডাজেন্ট স্টপ। ওয়েট হিয়ার দ্য রেইন ডাজেন্ট স্টপ, অপেক্ষা করো যতক্ষণ বৃষ্টি না থামে, ততক্ষণ অপেক্ষা করো। অথবা আমরা যদি অ্যাফার্মেটিভ লিখে বন্ধুরা কি হবে, কি লিখবো? দ্য রেইন স্টপস, দ্য রেইন স্টপস। কেন স্টপ লিখলাম? দ্য রেইন সিঙ্গুলার থার্ড পারসন, সো দ্য রেইন স্টপস। আমরা এইভাবে কি করব? এই টিল যুক্ত এই কমপ্লিট সেন্টেন্সকে আমরা এইভাবে ফিল আপ করবো। টিলের পরবর্তী অংশ বন্ধুরা কি হতে পারে? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন আমাকে ফিল আপ করতে হবে। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এই অংশটা আমাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। তো বন্ধুরা আনটিল দ্বারা যতক্ষণ পর্যন্ত না, এটি নিজেই নেগেটিভ, এটা একটা আমরা উদাহরণ দেখে আসি। এবং এর আগে একটা অ্যাসার্টিভ হতে পারে, সেটাও আমরা একটা উদাহরণ দেখে আসি। যেমন উই অল ওয়েটেড ফর আওয়ার বস until now completed. We all waited for our boss. আমরা সকলেই বসের জন্য অপেক্ষা করেছিলাম যতক্ষণ পর্যন্ত না তিনি আসেন, যতক্ষণ পর্যন্ত না তিনি সুস্থ হন। তো আমরা কি লিখবো বন্ধুরা? সাবজেক্ট ভার্ব, এটা সম্পূর্ণ কি হবে বন্ধুরা? কখনই অ্যাফার্মেটিভ নেগেটিভ হবে না, অ্যাফার্মেটিভ হবে, কারণ আনটিল নিজেই নেগেটিভ, নিজেই একটা নেগেটিভ কনজাংশন। বন্ধু আমরা কি লিখবো? সাবজেক্ট উই অল ওয়েটেড ফর আওয়ার বস আনটিল হি কেম, সে যতক্ষণ পর্যন্ত না আসে, অথবা হি কেম রাউন্ড, যতদিন পর্যন্ত সে না কি হয়? সুস্থ হয়, ততদিন পর্যন্ত বসার জন্য ওয়েট করব। তো বন্ধুরা এইভাবে আমরা কি করবো? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন দ্বারা এই আনটিল যুক্ত সেন্টেন্সকে আমরা কি কমপ্লিট করবো। কিন্তু আনটিলের পরে কখনোই নেগেটিভ ওয়ার্ড ইউজ করা যাবে না, আনটিলের পরে সেন্টেন্সটি সর্বদাই অ্যাফার্মেটিভ হবে। এবং এর আগেরটা কি হতে পারে? টিল আনটিলের আগে ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ দু ধরনের সেন্টেন্সই হতে পারে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আমি তৃতীয় রুলস নিয়ে এবার বন্ধুরা তোমাদের সাথে আলোচনা করব। যে চারটা রুলস নিয়ে আমি আলোচনা করছি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের একাডেমিক পরীক্ষাগুলোতে 100% থাকবে বন্ধুরা। ইট ইজ time, it is high time, it is time for personal object plus dash dash। বন্ধুরা এই ধরনের কমপ্লিটিং সেন্টেন্স it is time, it is high time, it is time for personal object, এই ধরনের অর্থগুলোর বাংলা হলো বন্ধুরা এটি উপযুক্ত সময়, এটি উপযুক্ত সময়। এই তিনটার অর্থ কি দাঁড়ায়? এটি উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ফর পার্সোনাল অবজেক্ট থাকতে পারে। বন্ধুরা এই তিনটা ওয়ার্ডের মধ্যে, ফ্রেজ ওয়ার্ডের মধ্যে কোনো অর্থগত কোনো পার্থক্য নেই। তো বন্ধুরা
এই ধরনের সেন্টেন্সগুলো পরবর্তী আমরা দুইভাবে কমপ্লিট করতে পারবো। কীরকম? আমি এই অংশটা এখানে লিখতে পারবো, দুই ধরনের সেন্টেন্স আমরা ওয়ার্ড ইউজ করতে পারবো। এখানে আমরা কি করতে পারবো, একটা টু ইউজ করতে পারবো, ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এই ধরনের যদি কোনো সেন্টেন্স কমপ্লিটকে দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে কমপ্লিট করব? এই ওয়ার্ডগুলোর পরে, ফ্রেজ ওয়ার্ডগুলোর পরে আমরা টু বসাবো, প্রিপোজিশন, এবং এই ফ্রেজের সাথে সম্পৃক্ত রেখে একটা কী করবো, ভার্ব ওয়ান ইউজ করবো, প্লাস প্রয়োজন এক্সটেনশন লাগলে আমরা করব। অথবা বন্ধুরা কি করব, আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব টু প্লাস এক্সটেনশন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ফর পার্সোনাল অবজেক্ট, এখানে ইজ আছে, কেন আমরা এখানে পাস্ট টেন্স ইউজ করব? বন্ধুরা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ফর পার্সোনাল অবজেক্ট, এই ধরনের কথাগুলো দ্বারা কি বোঝায়? কাজটি ইতিমধ্যেই শেষ হওয়ার সময় পার হয়ে গেছে। এই ধরনের সেন্টেন্সের অর্থ হলো কাজটি শেষ হওয়ার সময় ইতিমধ্যেই পার হয়ে গেছে, বিধায় আমরা এখানে কি করি, পাস্ট টেন্স ইউজ করি। তো বন্ধুরা, আমরা এইভাবে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম ফর পার্সোনাল অবজেক্ট থাকে, টু প্লাস ভার্ব ওয়ান এক্সটেনশন, অথবা এরপর আমরা সাবজেক্ট বসাবো এবং একটা ভার্ব টু ইউজ করবো প্লাস এক্সটেনশন। কিরকম বন্ধুরা, আমরা উদাহরণ দেখে আসি। যেমন ইট ইজ টাইম ড্যাশ, আমরা কি করে টু, আমরা যদি এই স্ট্রাকচার ইউজ করি তাহলে কি লিখবো, একটা টু, কি লিখবো, টু টেক মেডিসিন, টু টেক মেডিসিন, ইট ইজ হাই টাইম টু টেক মেডিসিন, এটি উপযুক্ত সময় ওষুধ খাওয়ার, ওষুধ গ্রহণে এটি উপযুক্ত সময়, টু প্লাস ভার্ব ওয়ান এক্সটেনশন। এখানে যে কোনো সেন্টেন্স তুমি লিখতে পারো, ইট ইজ হাই টাইম টু লিভ দ্য প্লেস, এটি উপযুক্ত সময় এই স্থান ত্যাগ করার, ইট ইজ হাই টাইম টু রিড নাও, এখনই পড়ার উপযুক্ত সময়, আমরা যে কোনোভাবে একটা ভার্ব ওয়ান এক্সটেনশন দ্বারা ফিল আপ করতে পারো। অথবা এই সেন্টেন্সটাকে যে আমরা যদি সাবজেক্ট প্লাস ভার্ব টু দ্বারা করি তাহলে লিখতে পারো, ইট ইজ হাই টাইম ইউ টুক মেডিসিন, ইউ টুক মেডিসিন, ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময়, ইউ টুক মেডিসিন, তোমার মেডিসিন গ্রহণের উপযুক্ত সময়, সাবজেক্ট প্লাস টু। তো আশা করি বন্ধুরা তোমরা পেরেছ। যদি এখানে বন্ধুরা পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে করব? পার্সোনাল অবজেক্ট থাকলে হয়তো অনেকেই একটা জটিলতা ফিল করতে পারে, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ইট ইজ টাইম ফর মি, ইট ইজ টাইম ফর মি, এটাই আমার জন্য উপযুক্ত সময় কি করা, টু টেক মেডিসিন, এটি আমার জন্য কি সময়, ওষুধ খাওয়ার উপযুক্ত সময়। এখানে পার্সোনাল অবজেক্ট থাকে, আমাকে বিচলিত হওয়ার কিন্তু বন্ধুরা কোনো কারণ নেই, কারণ একই স্ট্রাকচার আমরা কি করবো, ফিল আপ করবো। বন্ধুরা এখানে আমরা হয়তো ফর মি আছে, এখানে আমরা কি করতে পারি, টু, এখানে যদি এটা ইউজ না করে আমরা কি লিখতে পারি, আই টুক, এইভাবে আমরা লিখতে পারি। অথবা এখানে যদি এখানে বন্ধুরা পার্সোনাল অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, সাবজেক্ট প্লাস টু, নাইনে আমরা সরাসরি টু প্লাস ভার্ব ওয়ান এক্সটেনশন দ্বারা আমরা কি করবো, এটা কমপ্লিট করবো। তো আশা করি বন্ধুরা এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা রুলস নিয়ে বন্ধুরা তোমাদের সাথে আলোচনা করছি, সেটা হলো সিন্স, খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। অ্যাস এর বাংলা অর্থ হলো বন্ধুরা যেহেতু, প্লাস কারণমূলক, কারণ ক্লজ, প্লাস কমা ফল প্রকাশক ক্লজ। বন্ধুরা প্রথমেই কি থাকবে, সিন্স বা অ্যাস, এর অর্থ হলো যেহেতু। এর পরবর্তীতে বন্ধুরা এটা হবে কারণমূলক একটা ক্লজ, আমি কারণ শুধু লিখেছি সবাইকে সেভ করার জন্য, কারণ ক্লজ লিখেছি, মানে কারণমূলক ক্লজ। অর্থাৎ বন্ধুরা সিন্স এর পরে একটা কারণ দর্শানোর একটা ক্লজ থাকবে, এই সিন্স এর পরে কারণমূলক একটা ক্লজ থাকবে। এরপরে একটা কি হবে, কমা বসবে, এরপর আমরা কি দ্বারা ফিল আপ করবো, ফল প্রকাশক একটা ক্লজ দ্বারা করবো, যেহেতু কারণ তাহলে আমার ফল প্রকাশক একটা ক্লজ হবে। কিরকম বন্ধুরা, যেমন সিন্স অথবা এস দিয়ে শুরু করি, এস you failed in the test exam, বন্ধুরা এরকম থাকবে, নাও কমপ্লিট ইট,
অ্যাজ ইউ ফেলড ইন দ্য টেস্ট, যেহেতু তোমার টেস্ট পরীক্ষা কি করেছো, ফেল করেছো, এখানে কি আছে অ্যাজ। তাহলে তুমি যেহেতু টেস্ট পরীক্ষা ফেল করেছো তাহলে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন আমরা কি করবো, ফিল আপ করবো। এজ ইউ ফেলড ইন দ্য টেস্ট এক্সাম, যেহেতু তুমি টেস্ট পরীক্ষা ফেল করেছো তাই ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো নি। তাহলে এটা ফলাফল, তুমি টেস্ট পরীক্ষা ফেল করছো মানে এটা ফল দাঁড়াচ্ছে কি ফল, তুমি পরীক্ষা দিতে পারো নি। সো বন্ধুরা আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে সামনে পরীক্ষা, এরকম যেন না হয় আমার এই এক্সাম্পলের মতো। বন্ধুরা তাহলে আমরা কি লিখবো, ইউ ডিডেন্ট অ্যাপিয়ার at final exam, appear at final exam। বন্ধুরা appear at মানে পরীক্ষা দেওয়া, পরীক্ষায় বসা। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো, এরকম সিন্স এর যদি থাকে এর পরবর্তী অংশটা একটা কারণ থাকবে, কিন্তু আমরা যেটা কমপ্লিটিং করব সেটা অবশ্যই ফল প্রকাশক ক্লজ হতে হবে। কি, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। অ্যাজ ইউ ফেলড ইন দ্য টেস্ট এক্সাম, যেহেতু তুমি টেস্ট পরীক্ষায় ফেল করেছো তাহলে ফলাফলটা কি বন্ধুরা, তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারোনি। সো ইউ ডিডেন্ট অ্যাপিয়ার অ্যাট ফাইনাল এক্সাম। এরকম সিনজেস থাকলে বন্ধুরা আমরা এইভাবে করব। আচ্ছা বন্ধুরা নেক্সট আরেকটা হলো বন্ধুরা ফলাফল ক্লজ প্লাস কমা বিকজ প্লাস কারণমূলক ক্লজ। এরকম যদি থাকে বন্ধুরা, ফলাফল ক্লজ থাকবে এখানে, মাঝখানে কি থাকবে, একটা বিকজ থাকবে যার অর্থ কারণ, এবং শেষে কি থাকবে, কারণমূলক ক্লজ। যদি ফলাফলটা আগে থাকে বন্ধুরা, আমরা বিকজ থাকলে কি থাকবে, মাঝখানে থাকবে। কিরকম বন্ধুরা, ফল প্রকাশক যেহেতু ক্লজটা ছিল, ইউ ডিডেন্ট অ্যাপিয়ার অ্যাট ফাইনাল এক্সাম, আমরা যদি সেটাই নিয়ে আসি এখানে বন্ধুরা, ইউ ডিডেন্ট অ্যাপিয়ার অ্যাট ইন দ্য ফাইনাল এক্সাম বিকজ ড্যাশ ইউ ডিডন্ট অ্যাপিয়ার ইন দ্য ফাইনাল এক্সাম, তুমি ফাইনাল পরীক্ষায় কি করো নাই, অংশই করো নাই। সো বিকজ কারণ তুমি কি করেছিলে, টেস্ট পরীক্ষায় কি করেছিলে, ফেল করেছিলে। বলতে একটু আস্তেই বলতেছি বন্ধুরা। তো বন্ধুরা কি লিখবো আমরা, বিকজ ইউ ফেইলড ইন দ্য এক্সাম, ইউ ফেইলড ইন দ্য টেস্ট এক্সাম। তো বন্ধুরা এরকম যদি সেন্টেন্সের মাঝখানে থাকে, বিকজ থাকে, বিকজের আগে এরকম যদি ফলাফল ক্লজ থাকে তাহলে আমরা কি করবো, কারণমূলক একটা ক্লজ রেখে কি করবো, ফিল আপ করবো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। অর্থাৎ এই ক্লজটার সাথে অর্থের সাথে একটা সাদৃশ্যতা রেখে আমাকে কি করতে হবে, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন দ্বারা এটাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা যদি আমার আজকের এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর যদি ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আশা করি তোমরা সুস্থ থাকো। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।